নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবারও চলে এসেছি অমৃত ভালোবাসি তোকে উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে। পড়ছি অমৃত ভালোবাসি তোকে, লেখনীতে রয়েছে সালমা চৌধুরী। পর্ব ৩। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিনের ব্যথা অনুভব হয়। ভীতিতে রুদ্ধ হয়ে আসে শ্বাস। বারান্দা দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে চারটার দিকে তাকিয়ে চক্ষু যুগল, এক মুহূর্তের জন্য সরছে না, পল্লবও পড়ছে না একটিবারও তার দুর্বোধ্য দৃষ্টি। হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায়, দৃষ্টি সরিয়ে নেয় ছাদ থেকে, ঘাড় ঘুরিয়ে দেখে মানুষটাকে। তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায়, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলে, বড়বাবু বুঝতে পেরে গেছে তুমি মারামারি করে এসেছো, তাই তোমাকে সাবধান করতে বলেছে, যেন মারামারি আর রাজনীতি থেকে তুমি দূরে থাকো। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করলো আবির। না, তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলল। তানভীর উত্তর দিল। আবির, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? তানভীর, ভাইয়া মাথা ঠান্ডা করো, তুমি বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা, তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আবির, তুই আমার বাদ দিতে বলছিস? বাহ। তানভীর, আমি এভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তা তো হয়েই গেছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না, তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আবির, আচ্ছা তুই যা এখন। এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, এখন তো আমি বাড়িতেই আছি, যার যা কথা সব যেন আমায় এসে বলে সরাসরি। আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমার। তানভীর, আচ্ছা আসছি আমি। এতক্ষণে মেঘ ঢেকে গেছে চাঁদ, অসীম দূরতে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজাটা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে, বারান্দায় বসে সিগারেটটা জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে তখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে। তখন সিগারেটে ধোয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। তারপর টান টান হয়ে শুয়ে নিজের বিছানার মাথা দিয়ে দুহাত চোখে রেখে চোখ বুজল। মেঘ খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করল। এইচএসসি পরীক্ষা শেষ হলে 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা। তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটার পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল সবে মাত্র, 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতে কেন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল, কিন্তু কি করবে সে? না আছে ফেসবুক আর না আছে কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইলটা রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে। পুরনো স্মৃতি ভাবতে থাকে। মেঘ সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছিল, বয়সের গণ্ডি 9 থেকে 10 এরই মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছেলেবেলায় পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলো করা, একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলে সবার সামনে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল। তার রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলতে দেখি বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে।
একটিবার বোনের দিকে তাকিয়েও দেখেনি। দোগালে আবিরের 5টা আঙুলের দাগ বসে গিয়েছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল মেঘ, 1 সপ্তাহ আর জ্বরে উঠতে পারেনি। মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল। ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘ বালিকা। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনও জন্ম নেয়নি আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিমান, কষ্ট, বিতৃষ্ণা, অভিযোগ। 2 বছর পর দেশ ছাড়ল আবির। এই সময়ে মধ্যে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না। আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয়ে ভয়ে নিজেকে সাবলীল মনে করে আপন মনে রাজত্ব করতে পারে খানবাড়িতে। আবিরের পাশের রুমটা তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সেই রুমে আসতো না। বিদেশে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। 2 থেকে 1বার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবির আর কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়ি এসেছে, এখনও দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করে ফেলেছে। ছেলেবেলার অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নাম ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দুমাত্র পরিমাণ ইচ্ছে নেই তার। মাথায় একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল সে। ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। 3 ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদি স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে ওঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টা পর্যন্ত বাইরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়িতে ফ্রেশ হয়ে একটু খেয়ে ঘুমোয়। বিকেলে একটু হই হই হুল্লোড় করে বেড়ায়, তারপর পড়াশোনা করে। আর তার এই বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। ঠিক 12টায় ঘর থেকে বের হয় আবির। ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিয়া খান ভীত স্বরে ছেলেকে জিজ্ঞাসা করেছে, কিছু হয়েছে বাবা? আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে দাও। ছেলেবেলায় চাঞ্চল্যতার ছিটেফোঁটাও নেই ছেলেটার মধ্যে। এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিয়া খান। হঠাৎ চোখ পড়ে ছেলেটার হাতে ব্যান্ডেজের দিকে। আঙুলটা ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে আর তার মা শান্তভাবে ছেলেকে বোঝাচ্ছে, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু সে। আগুন পানি চেনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানেরা সারা জীবনে শিশুই থাকে। খাওয়া শেষ করে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ। তার মেয়ে রুম থেকে ছুটে এসে জিজ্ঞাসা করে, বড় আব্বু, আবির ভাইয়া কোথায়? আতকে ওঠেন মালিয়া খান। ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়ে গেছে। ইস, মিস করে ফেললাম। মালিয়া খান, কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকায়। ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানভীর ভাইকে কল দিয়ে কিছু জিজ্ঞাসা করছে। কোথায় আছো? আবির কি যেন বলল, শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, কাকিমণি বাইরে চলো। কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাইরে। তার পেছনে মিম, আদি, মা, কাকিমা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পেছনে মেঘও গেল সেখানে। এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির। নীল রঙের চকচকা একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল আবিরকে সে? আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই। হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে আবিরের। চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট পরা, কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে শু জুতা।
আপাতমস্তক দেখল আবিরের। হৃদয়স্পন্দনের 4 প্রকোষ্ঠ ছটফট করছে লাগলো মেঘের। আবিরের দিকে বিলোপ দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, ব্যাগটি কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠ মেঘের মনের গভীরে ধাক্কা খায়। এতে হুঁশ ফিরে তার। বাড়িতে থাকতে পারছে না সে। একদৌড়ে নিজের রুমে ঢুকে দরজাটা লাগিয়ে শুয়ে পড়ে মেঘ। মিমহার আদিও হইহুল্লার করছে আবির ভাইয়ের কাছে, আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য। মালিয়া খান ছেলের বাড়ি তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরেও বাইক কেন কিনলে? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, অবলীল উত্তর করল মেঘ। আবির পিছেরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিয়া খান, হালিমা খান আর সালেহা খান, কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন স্বয়ং আহমদ আলী খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনা, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তার, তাই কিনতে পারেনি। তার মেয়ে খুব করে চাইছিল বাইক কিনতে। রাজনৈতিক সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করতে পারিস, তারপরও বাইক কেনার কথা মুখে আনিস না। আবির বাড়ি ফিরেছে 24 ঘন্টা হয়তো হবে, এরই মধ্যে বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আঁতকে উঠছেন বাড়ির 3জন বউ। গল্পটা এখানেই হয়তো শেষ হয়ে গেল। তারপরে কিছু লেখা আছে, পেজ গল্প কথা। অষ্টাদশীর হৃদয় কাঁপছে, কেমন যেন অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানলার দৃষ্টিতে, দৃষ্টি আছে অসীম দূর। কি জানি কি ভাবলো কতক্ষণ, হঠাৎ ঝনমনিয়ে উঠল মেঘ। সঙ্গে সঙ্গে জ্বর শক্ত করে নিজেকে প্রশ্ন করলো, বাই এনি চান্স আমি কি হিটলারের উপর ক্রাশ খেয়েছি? এবার গল্পটা এখানে পার্টি শেষ হয়ে গেছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।